Here are the nominees for Best Documentary Short Film. The Elephant Whisperers, Kartiki Gonsalves and Gunit Monga. Fallout, Evgenia Arbugayeva and Maxim Arbugayev. How do you measure a year? Jay Rosenblatt. Measure her, measure a year. The Martha Mitchell Effect, Anne Alverge and Beth Levison. Stranger at the Gate, Joshua Seftel and Connell Jones. And the Oscar goes to The Elephant Whisperers, Kartiki Gonsalves and Gunit Monga. দ্য এলিফ্যান্ট হুইসপারার্স এর মাথায় উঠেছে সেরার খেতাব। অস্কারের মঞ্চে এই ঘোষণার পরেই বাঙালিরা মেতেছে উদযাপনে। প্রথমবার তথ্যচিত্রের এডিটিংয়ে তিনি, আর প্রথমবারই বাজিমাত। তিনি সঞ্চারী দাস মল্লিক। আজ কথা হবে তার সঙ্গে। অস্কার শেষে এই মুহূর্তে মার্কিন মুলুকে সফররত রয়েছেন তিনি। সেই সুদূর আমেরিকা থেকেই ব্যাকপ্যাক বাঁধা অবস্থাতেই মনের ভাব জানাবেন সোনার ট্রফি ছুঁয়ে দেখা সোনার মেয়ে। তাই অবশ্যই শুনুন পডকাস্টিং শুভর আজকের পর্বের আউট অফ সিলেবাস আড্ডা, হাতির সঙ্গে কানাকানি সঞ্চারীর। 95তম অস্কারের মঞ্চ যেন সাজানোই হয়েছিল ভারতের জন্য। একদিকে যখন শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীতের শিরোপা পেল এস রাজামৌলির RRR সিনেমার নাটু নাটু গান, তখন অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের অস্কার জিতে নিল নেটফ্লিক্সের দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। মঞ্চে উঠে যখন চরম উচ্ছ্বাসে পুরস্কার নিচ্ছেন পরিচালক কার্তিকি গনজালভেজ এবং শিক্ষা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে প্রযোজক গুনিত মোঙ্গা, তখন গোটা বিশ্বের বাঙালিরা সার্চ ইঞ্জিনে ঘাড় গুঁজে বসেছিলেন। এক মনে খুঁজছিলেন এক বাঙালি কন্যার নাম। তিনি সঞ্চারী দাস মল্লিক। তার সম্পাদনাতেই সেজে উঠেছে হাতিদের এই রূপকথা। তিনি দিয়েছেন শেষ মিডাস টাচ। ফিল্ম কালচার তার রক্তে। দাদু মনোজেন্দু মজুমদার ছিলেন সত্যজিৎ রায়ের সমসাময়িক এবং ক্যালকাটা ফিল্ম সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা। সঞ্চারীর মা শুভা দাস মল্লিকও একজন তথ্যচিত্র নির্মাতা, পাশাপাশি মাস কমিউনিকেশনের একজন অধ্যাপিকাও বটে। একজন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকের মতন সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলী স্বপ্ন সেই মুহূর্ত, সেই খাম খোলা, আর তারপরেই ঘোষণা আর উন্মাদনার শুরু। সঞ্চারী 12ই মার্চ নিজে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসের ডলবি স্টুডিওতে। কেমন ছিল সেই স্বর্ণালী সন্ধ্যার অনুভূতি? পরিসংখ্যান বলছে তিনি দ্বিতীয় বাঙালি যিনি ছুঁয়ে দেখলেন সেই সোনার ট্রফিটা। কেমন লাগে সত্যজিতের উত্তরসূরি হিসেবে? জানবো সবই। পাশাপাশি কথা হবে আজকের ভারতে হাতি এবং মানুষের কাটাকুটির জীবনযাত্রা নিয়ে। তাই সরাসরি সাক্ষাৎকারে সঞ্চারী। অস্কারের মঞ্চে সম্মানিত হওয়ার পর থেকেই লাগাতার শিরোনামে দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। আপনি নিজে সেদিন সেই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের ডলবি হলে ছিলেন। অবশ্যই এটা একটা স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মতো মুহূর্ত। তবু জানতে চাইবো কেমন লাগলো যখন খাম খোলা হলো? কি চলছিল আপনার মনে? I get asked this question a lot. There's no way to explain the moment, the feeling of winning when the envelope opens and your name is announced, and then you just jump up in your chair screaming without thinking. You're just screaming. But while we were leaving, while we were packing, while we were planning to go, while we were making all the arrangements, deep inside we had hoped that we would win, because we felt that, our film is so honest in its emotion that we believed that we would get through to a larger audience, and we always hoped that we would win. অস্কারের সম্মান হাতে আসার পর থেকেই গোটা কলকাতা, বলা ভালো সারা বিশ্বের সমস্ত বাঙালি এই একটা তথ্যচিত্রের সাফল্যের জন্য গলা ফাটাচ্ছিল।
আমাদের কাছে সত্যজিৎ রায়ের পরে আপনি দ্বিতীয় বাঙালি যিনি এই সোনার মূর্তিটি ছুঁলেন। এটা যখন শোনেন কেমন লাগে? Just as the announcement was happening, the only way I can describe that feeling is when Dhoni was going, before Dhoni batted that six for the World Cup, you know that there is hope. There is a small glimmer of chance that we will win, but we may also not win, but there is hope. And then when Dhoni batted that six and how we all leaped up, no matter where we are, every Indian leaped up in their chair and screamed their victory cry. That is how it felt at that moment. And I am very proud that I am the second Bengali to hold the statue after Mr. Satyajit Ray, because he was also a family friend. And I've seen him when I was young. I've seen him growing up and I know him personally. So that this makes it more personal. And and it makes this moment for me more special. ভীষণ রকম সাড়া ফেলে দেওয়া একটা তথ্যচিত্র এই দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। আমরা জানি তামিলনাড়ুর মুদুমালাইয়ের জঙ্গলে শুটিং হয়েছে। সেই সময়কার কোনো অভিজ্ঞতা যদি আমাদেরকে বলেন, জন্তুদের সঙ্গে শুটিং করাটা কতটা কঠিন ছিল? শুটিং এর সময় তো আমি ছিলাম না, আমি তো এডিটর, আমার কাছে শুটিং এর পরেই এসছে। কিন্তু শুটিং এর কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি এই যে ক্যামেরাটা এরা এত কাছে গেছে রঘু আর আমুর কাছে, তাই বলে ফিল্মটা এত পার্সোনাল। কেন কি ক্যামেরাটা যে এত কাছে দাঁড়িয়ে রঘু আর আমু আর বোমনের বেলিকে মানে ক্যাপচার করতে পেরেছে, আর তাই বলে এই ফিল্মটা যে ভয়েস, নেচার, it is so personal. It is because of the way it has been shot. আমার কাছে ফিল্মটা শুটিং এর পরেই এসছে, তো আমি তো 5-6 ঘন্টা বসে বসে দেখেছি ওরা কি শুটিং করেছে, তারপরে নোট বানিয়েছি যে কি ইম্পর্টেন্ট নয়, কতগুলো সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করা হয়েছে, এই বোমানার বেলির কি গল্প, সেটা কি করে ইন্টারটুয়াইন করে এত ছোট সময়তে সবচেয়ে ভালোভাবে কি করে বলা যায়, সেটা আমরা বসে বসে কাজ করেছি। পরিচালক কার্তিকি গঞ্জালভেজ, প্রযোজক গুণিত মঙ্গা এবং আপনি এডিটর হিসেবে একসঙ্গে কাজ করে গেছেন। আপনাদের 3 নারীর মধ্যেকার রসায়নটা ঠিক কেমন ছিল? এই ফিল্মটা কার্তিকি আমায় ফোন করেছিল ফর দিস ফিল্ম, টু এডিট দিস ফিল্ম, আর তারপরে আই মেট গুণিত। আর আমরা ভীষণ ভালোই মানে উই রেসপেক্টেড ইচ আদার স্পেসেস এন্ড আইডিয়াস। কেউ নোবডি told anybody else ki na filmta emni hobe, emni kore banano film na. We all explored what had been shot and what Kartiki wanted to say, and I think we respected each other's ideas and space, and I think that is why the film is so honest and strong. বলা যেতে পারে ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ হচ্ছে হাতি। ভারতে ঈশ্বর জ্ঞানে তাদের পুজোও করা হয় কোথাও কোথাও, কিন্তু আবার অন্যদিকে একটা অন্ধকার ছবিও আছে। গত কয়েক বছর আগে কেরালা থেকে একটা ভীষণ নৃশংস ঘটনার খবর পাওয়া গিয়েছিল। একটি অন্তঃসত্ত্বা হাতিকে আনারসের ভিতর বারুদ ভরে খাইয়ে দেওয়া হয়েছিল। ভয়াবহ কষ্ট পেয়ে শেষে মারা যায় সে। উত্তর পূর্ব ভারতে ট্রেনের ধাক্কায় হাতিরা মারা যায়। এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও প্রায়শই লোকালয়ে হাতি ঢুকে পড়ে খাবারের সন্ধানে। এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন এই ছবিটা সাধারণ মানুষ ঠিক কিভাবে নেবে, কি বার্তা যাবে তাদের কাছে? Elephants have been a part of our land forever. They're in our history books. They are there before the horses came. It was elephants were the ones jar piche da boshe, all the wars were fought, so all our history books, all our old paintings, all our old scripts, all our old everything, they all mention elephants. Even Gautam Buddha's mother dreamt of the white elephant in her dream. So all these stories are elephants are very much a part of our land, of our history. কিন্তু এখন আমরা যখন এডিট করছিলাম, আমরা তো 2 বছর ধরে এডিট করেছি, তো তখন এই যে পাইনঅ্যাপেলের গল্পটা আমরাও শুনেছিলাম, আর এটা ভীষণ রেগুলার হয়ে গিয়েছিল। এটা এলিফেন্টসরা, হাতিরা এখন আজকাল ভিলেজের মধ্যে চলে আসে, তো কারণ কি ভিলেজরা জঙ্গলের পাশেই বানিয়েছে, তো হাতিরা তো বুঝতে পারে না, তো তারপর লোকেরা ভীষণ রেগে যায়, কেন কি হাতিরা তারপর রাইস ক্রপ, সুগার কেন ক্রপ এগুলো এসে ডিস্ট্রয় করে দেয়। তো তাই বলে সেটা ওদের ক্রপ প্রোটেক্ট করার জন্য লোকেরা এই পাইনঅ্যাপেলে বম দিয়ে এলিফেন্টদের খাওয়ায়। ইট ইজ আ অনগোয়িং ব্যাটল বিটুইন হিউম্যানস এন্ড এলিফেন্টস, and it's very sad, but
Yeah, we know, we heard about it, and I hope that people will watch our film and realize that there is a better way to maybe, bridge this gap, because we have encroached into their land. This is their land. And yeah, maybe a better way can be found in living harmoniously together on this land. কিছুদিন আগে একটা বিতর্ক প্রকাশ্যে এসেছিল যে শহুরে মানুষের কাছে পশুপ্রেম মানে শুধুই কুকুর আর বেড়াল। আপনি এই ছবিটা এডিট করেছেন, চরিত্রগুলোকে খুব কাছ থেকে দেখেছেন। আপনার কি মনে হয় এই পশুপ্রেমের সংজ্ঞায় হাতির মতন বড় জন্তুরা ঠিক কিভাবে স্থান করে নেয়? Urban animal lovers love starts with dogs and ends with cats is only true because I think these are the only animals we know of. The other animals that there are no other animals for us to love in any urban spaces and keep as pets, I guess. So that is the reason. But in rural India, I think people do love the elephant. People do love animals, in a more wholesome environment, and they live at one with all the animals that surround them. Not only animals, even plants, they live one with the earth. So I think rural areas, they do love the animal as much. And there were people in the villages that we had interviewed where they proclaimed their love for the elephant. Even if the elephant destroyed their crops, they said they still loved the elephant, and because it's such a gentle giant. সৌনক সেনের অল দ্যাট ব্রিজও এবার অস্কারে মনোনয়ন পেয়েছিল। আপনারা হাতিদের গল্প বলছিলেন আর ওরা শিকারী পাখির গল্প শোনাচ্ছিলেন। আপনার চোখে এই দুটি তথ্যচিত্রের বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা এবং এই যে জেতা, এটা কি মানে রাখে? I haven't seen Shaunak's film, but I have heard that it is brilliant. And his was in the feature film category, whereas ours was in the short docu category. So his was a harder category because the feature film categories are harder. But I've heard that his film is beautiful, and his film also, of what I've heard, deals with the animal and human bond, because how these two brothers and one help take care of the kites that are injured in the city of Delhi. And it is beautiful, and that also talks very openly about the human bond. And I think both these films being about animal-human bond and being featured in the Oscars was just a coincidence. I think both these films have such a strong emotional content that I think that is why we were propelled so far in the Oscar race, let's say. পশু পাখিদের নিয়ে তথ্যচিত্র মানে এখনো আমাদের মনে প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে ডিসকভারি আর ন্যাট জিওর মতো নাম। কিন্তু টেকনিক্যালি আপনাদের কাজটা একটু আলাদা ছিল। আপনাদের তথ্যচিত্রে মানুষের সঙ্গে পশুদের যে বন্ডিংটা সেটা দেখানো হয়েছে। দ্য এলিফ্যান্ট হুইসপারার্স এডিট করার সময় আপনার কি দৃষ্টিভঙ্গি ছিল? I think both these films depicting the human-animal bond are very personal to the director. Like for আমাদের film Elephant Whisperer is very personal to Kartiki. Kartiki ওইখানেই থাকে। তো এই যে বোমান আর রাঘুর যে বন্ডটা, সেটা দেখে ও ডিসাইড করলো যে এটা এত সুন্দর, এটার উপর একটা ও ছোট ফিল্ম বানাবে। আর তারপরে ছোট ফিল্ম বানাতে গিয়ে এটা এত বড় একটা ফিল্ম হয়ে গেল। কিন্তু ওইটা যে ও দেখেছে আর ওটার সাথে থেকেছে, ও বোমানকে পার্সোনালি চেনে, আর তারপরে রঘুর সাথে ওর পার্সোনাল বন্ধুত্ব আছে। তো এটা ফিল্মে আই থিঙ্ক ফুটে আসে। কেন কি এই যে এত কাছ থেকে যে কার্তিকী ওদেরকে দেখেছে আর এত কাছ থেকে ওদেরকে ভালোবেসেছে, যে ওই ভালোবাসা, কার্তিকীর ভালোবাসাটা ওদের জন্যে, বোমান হোক, বেলি হোক, রঘু হোক, আমু হোক, ওইটা জাস্ট ফুটে আসে। আর কার্তিকীর যে অবজারভেশন গুলো, সেইগুলোই শুট করা হয়েছে, যে এমনি করে চান করায়, এমনি করে খাওয়ায়, আর রঘু এটা খেতে চায় না, আর আমু এমনি করে আপেল খায়। এই ছোট 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 যে অবজারভেশন গুলো, সেগুলো কার্তিকই পার্সোনাল। তাই বলে এই ফিল্মটা একদম ন্যায্যের মতন নয়। কেন কি এটা একটা ওভারঅল হাতি ইন দিস ল্যান্ড এই ফিল্ম নয়। এটা ভেরি স্পেসিফিকলি এই যে বন্ডটা, রঘু আর বোমান আর বেলি আর আমুর যে বন্ডটা, ভেরি স্পেসিফিকলি এই বন্ডটা নিয়ে কথা বলে। তাই বলে আই ফিল দ্যাট এই ফিল্মটা এতই আলাদা। Even though it's a film about animals, it's about that bond, and it is so honest.
While editing it, I also felt, because I am an animal lover, not just cats and dogs, I love all animals. So while editing it, when I was watching the rushes, the difference I feel, what made a difference to the final film, is because I also looked for those simple moments between the animal and the people, where you can see that the animal is without words communicating with his or her human, and and where the animal is smiling, and you can see যে রাঘু এখন স্মাইল করছে, আমু এখন দুষ্টুমি করছে, আমু এখন ভীষণ খুশি, রাঘু এখন রেগে গেছে, এগুলো যেখানে ভিজুয়ালি দেখা যেত, সেই শটগুলোই আমি সিলেক্ট করেছি। আর সেইগুলোই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আমি যখন রাশেস গুলো দেখছিলাম, তখন এই বড় 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 আইডিয়াস অফ politicizing the film, I didn't want to do that personally. I wanted it to be this human love, because দেখতে দেখতে মনে হলো এই লাভটা যে এতই পিওর যে এটার উপরেই ছবি করা উচিত, এটার উপরেই ফোকাস করা উচিত। এখানে আমাদের ছবিটা তো ছোট, 40 মিনিট, তো তাই বলে জাস্ট এই এত হিউম্যান লাইক হাতিগুলো সেটার উপরেই আমি ফোকাস রেখেছি। আমি যখন চুজ করছিলাম আমার যে শট আর সিন, আর কোন সিনটা রাখবো, কোন সিনটা ফেলে দেবো, এই সব ডিসিশনে এই থটটা এসেছিল যে which scene shows maximum love. অতিমারি কাটিয়ে পরবর্তীকালে গোটা দুনিয়ার কমার্শিয়াল ফিল্মের বাজারে লাগাতার ওঠা পড়া আমরা দেখেছি। আপনি একজন এডিটর হিসেবে কি মনে করেন, অফবিট ডকুমেন্টারির ভবিষ্যৎটা ঠিক কি? I think the future of documentary films is very bright, especially post-pandemic, because Netflix এর সাথে না, নেটফ্লিক্সে অনেক ডকুমেন্টারি আছে, আর রেগুলার লোকেরা আপনি দেখবেন যে অপ্ট করে যে আচ্ছা আমি এখন এই ডকুমেন্টারিটা দেখে নিই, ইন্টারেস্ট আছে। তো সেই ইন্টারেস্টটা যে নেটফ্লিক্স কাল্টিভেট করেছে আর লোকেদের মধ্যেও আছে, আর লোকেরাই আলাদা আলাদা কাইন্ড অফ ডকুমেন্টারি দেখে তাদের মধ্যেও যে ওদের যে ভয়টা থাকে, ওরে বাবা ডকুমেন্টারি ভীষণ বোরিং, ওই ভয়টাও আই থিঙ্ক আস্তে আস্তে কেটে গেছে। তো ওরাও আরো কিউরিয়াস যে আচ্ছা এটা যে এই টপিকটা নিয়ে, তো আমি এটা একটু দেখি, 1 ঘন্টারই या 2 ঘন্টারই আমি দেখে নিই, আমি এটা জানতে চাই। তো আই থিঙ্ক ইটস the market has really opened up and viewers are very curious, and I feel the future is very bright for documentaries. একটি তথ্যচিত্রের সম্পাদনা মানে রং তুলি দিয়ে গল্প বলা, অনেক অপ্রয়োজনীয় বিষয় নির্দয় হাতে বাদ দেওয়া, আবার অনেক সূক্ষ্ম আবেগ সযত্নে তুলে ধরা। ফলে একজন পরিচালক যেমন কল্পনার ভর করে ফুটিয়ে তোলেন চলচ্চিত্র, একজন চিত্রগ্রাহক যেমন লেন্সবন্দি করেন সবটুকু, তেমনি একজন এডিটরের হাত যশে বলা হয়ে যায় অসংখ্য না বলা চিত্রনাট্য। দ্য এলিফ্যান্ট হুইসপারার্স এর নেপথ্যে সেই কাজটাই করেছেন সঞ্চারী। বিশ্বকাপ ফাইনালে ধোনির মতন নীল বাইটিং ফিনিশে শেষ বলে 6 মেরে পকেটে পুরেছেন অস্কার। তার ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের এই পডকাস্ট এপিসোড আপনার কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে। এই পর্বটি শুনতে পারেন পডকাস্টিং শুভ স্পটিফাই চ্যানেলেও। সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। আপনি থাকছেন তো?